বৌদি, তুমি মানুষটা না যেন স্বর্গের পরী। দেওরের কথা শুনেই আমার নাইটিটা আমি খুশি মনে তুলে দিলাম। আমার দেওর আমার মাথার দিকে একভাবে তাকিয়ে থাকে, এরপর সে আমাকে পাগল করতে সেখানে মুখ দিয়ে খেতে লাগলো। জীবনের এমন প্রথম সুখে যেন আমি স্বর্গে ভাসতে লাগলাম। আর সুখে দেওরের মাথাটা ওখানে আমি চেপে ধরলাম। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চলো তোমাদের জন্য আজ আমি একটা নতুন লাগালাগি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো আমার দেওরের। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে ফেলি। চলো। আর ভিডিওটা স্কিপ না করে একইভাবে পুরোটা দেখুন। আমার নাম শিল্পা, আমার বয়স 20। 5 মাস হলো আমার বিয়ে হওয়া। আমি যথেষ্ট সুন্দরী আর 5 ফুট লম্বা আর সাদা শরীর। আমার শারীরিক গঠন স্বচ্ছ এবং আমি মডেলিংটা খুব ভালো করেই করি। আমি কলেজে পড়ার সময় আমার বিয়ের প্রস্তাব বাড়িতে আসলো এবং খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেল। রিজু আমার স্বামী, বয়স 30 বছর। নিজস্ব ব্যবসা আছে এবং এবং খুব ভালো রোজগার করে। গাড়ি বাড়ি এসি যথেষ্ট আছে, কিছুর অভাব নেই। সুখে সমস্ত কিছু বাড়িতেই আছে। বাড়িতে কাজের লোক আছে যারা সারাদিন খাটে। পরিবারে 3টি সদস্য, তার মধ্যে হলো একজন রিজু, তার ভাই অজয় আর বৃদ্ধা মা আমার সমবয়সী। বিভিন্ন চাকরির জন্য তারা পরিশ্রম করছে। আমি আর আমার পরিবার ভাবলাম এমন সম্বন্ধে একবারে না করা যায় না। তাছাড়া ওদের এত সম্পত্তি আছে, সেজন্য তারা খাট বিছানা এবং আল্লাহ একটুকু যথেষ্ট চায় না। ওদের একটাই চাহিদা ছিল যেন বউ যেন নানা কাতে পরি হয়। যতই গরিব ঘর থেকে আসুক না কেন তাদের কোনো অসুবিধা নেই। এরকম একটা বাড়িতে যেন এসে নিজেকে অনেক গর্বিত মনে করছিলাম। প্রথম রাত্রিটায় অনেক রাত ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কখন যে মধ্যরাত্রি হয়ে গেল টেরই পাইনি। শারীরিক সম্পর্ক হবে এই ভেবে আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। ফুলসজ্জার রাতে রিজু আমাকে অনেক আদর করছিল। আমি যখনই ওটা বার করি তখন আমার মাথায় বাজ পড়লো। রিজুর ওটা 3 ইঞ্চি খানিক লম্বা। এটা নিয়ে আমি সারাজীবন কি করব? একটুকু জিনিস নিয়ে কিভাবে আমাকে রিজু সুখে রাখবে সারা জীবন? এদিকে এই রাতে রিজুর ব্যবসার জন্য অনেক ফোন আসতে লাগলো। এর জন্য ফুলসজ্জা আমাদের মাথায় মারা গেল। পরের দিন বুঝলাম বিমল প্রতি সকালে 8টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সারাদিন হাত ভাঙা খেতে রাত 10টার পর ক্লান্তি গায়ে বাড়ি ফেরে। সে কি করে সুন্দরী বউ সাজিয়ে রাখবে? 20 বছর বয়সে বিয়ে করে আমি কিভাবে সংসার সুখে রাখবো? এর একটা বিহিত তো করতেই হবে। একদিন আমি চান করে গায়ের তাওয়ালে জড়িয়ে ড্রেসিং রুমের দিকে জামা কাপড় পরার জন্য গেলাম। আর আমি নিশ্চিন্ত মনে টয়লি খুলে গা হাত পা মুছছিলাম। আমি লক্ষ্য করিনি ওই সময় অজয় বাড়ি থেকে বেরোবে বলে কাপড় পাল্টাবে বলে ড্রেসিং রুমে ছিল। হঠাৎ চোখাচোখি পড়তেই খেয়াল হলো আমার গায়ে কোনো কাপড় নেই এবং অজয়েরও গায়ে কোনো কাপড় নেই। আমরা সামনে সামনে দুজনে দাঁড়িয়ে আছি। আমার সারা গায়ে বিদ্যুৎ বয়ে গেল আর অজয় লজ্জায় সে রুম থেকে বেরিয়ে চলে গেল এবং আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরে ফেললাম। এরপর বেশ কয়েকদিন অজয়ের দিকে তাকাতে আমার লজ্জা করছিল। অজয় এবং তার বন্ধু প্রতীক একসাথে পরীক্ষার জন্য বাড়িতে পড়াশোনা করছিল। আমি রোজই ওদের পড়ার ঘরে চা এবং টিফিন দিতে যেতাম এবং আমি তাদেরকে চা দিতে গিয়ে তাদের মাথায় ঠোকা মেরে আর কি করে বলতাম, ঠিক করে পড়াশোনা করছো তো? একদম মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে বড় চাকরি পেলে তুমি ভালো বউ পাবে। দুজনে বলতো, হ্যাঁ বৌদি, চেষ্টাটা খুব করছি, দেখি কি হয়। বৌদি, তুমি আমাদেরকে পড়া ধরে বুঝতেই পারবে কি হয়, আর আশীর্বাদ করো যেন আমরা তোমাদের মতন সুন্দরী বউ পাই। আমি লক্ষ্য করলাম আমি যখন চা দেওয়ার জন্য ওদের ঘরে ঢুকি তখন তারা 4 চোখ দিয়ে আমার আঁচলের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি একদিন ইচ্ছে করে শর্ট লেগিংস এবং টপ পরে ওদের ঘরে গিয়েছিলাম। তখন আমাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। সেদিন তমান আমার দিক থেকে চোখ ফিরিয়ে তাকাতে পারছিল না। সেদিন আমি বাড়ির বাইরে যেতে গিয়ে তমালের কথা শুনে দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে গেলাম
এবং ওদের কথা কান পেতে শুনতে লাগলাম। এবং তমাল বলছিল যে ইয়ার তোর বৌদিটা কত সুন্দর রে, অসাধারণ তোর বৌদি সুন্দরী, তোর বৌদি যদি একবার পেতাম তাহলে জীবন সফল হয়ে যেত। তুই যতই বল কিন্তু আমাদের কপালে এত সুন্দরী বউ লেখা নেই, তাই বৌদি ফর্সা। তাই অজয় পাল্টে জবাব দিল যে আমার বৌদি হ্যাঁ খুবই সুন্দরী। একদিন চান করে তরলে জড়িয়ে সে ড্রেসিং রুমে ঢুকেছিল। ভাগ্য করে আমি ওই ঘরেই জামা কাপড় আমার থাকছিলাম। সেদিন ভুল করে হলেও আমরা দুজনকে এরকম ভাবে দেখে ফেলি। কি ফিগার রে দাদা, কেমন যেন এইভাবে এই মেয়েটাকে খুঁজে পেল আমি ভাবতে পারছি না। আমার সন্দেহ হয় দাদা সারাদিন হাড় ভাঙা খেতে খেতে এসে ওদিকে সুখী করতে পারে কি পারে না, তাই এইভাবে দিনের পর দিন রাত কাটাচ্ছে। তমাল বলল আমরা দুজনেই তো তোর বৌদির বয়সী, তাই আমরা দুজনেই তোর বৌদির খিদে মেটাতে পারি। তুই তোর বৌদিকে জিজ্ঞেস করে দেখ না আমাদেরকে সে দিতে রাজি হবে কি হবে না। অজয় বলল ধ্যাত, নতুন বৌদিকে এইসব জিজ্ঞেস করা যায় নাকি, কি মনে করবে, দাদা জানতে পারলে অশান্তি করবে। এরপর ওদের দুজনের কথাবার্তা শুনে আমার মধ্যে তোলপাট শুরু হয়ে গেল। আর তখনই আমি মনে মনে ঠিক করলাম যে বাড়িতে যখন আমার সমবয়সী দোকান ছেলে আছে, তাই তারা আমাকে পেতে এতটাই আগ্রহী, তাই তাই কষ্ট করে নিরামিষ জীবন বাদ দিয়ে এদের দুজনের কাছে সুখ নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বলবো। এইভাবে অনেক দিন কাটতে লাগলো। একদিন রিজু বলল হঠাৎ তাকে বাইরে কোনো একটা কাজের জন্য যেতে হবে, প্রায় 20-20 দিন পর বাড়িতে ফিরতে পারবে। তারপর আমি মনে করলাম এই সুযোগের আমি সদ্ব্যবহার করব। সন্ধ্যেবেলা অজয়কে চা বিস্কুট দেওয়ার জন্য গিয়ে তমালকে বললাম যে লেখাপড়ার এত চাপ, আজ রাত্রে অজয়ের সাথে এই বাড়িতে থেকে যাও, তাহলে পড়ার জন্য বেশি সময় দিতে পারবে। আর হ্যাঁ, তুমি একটা হাফ প্যান্ট পরে নাও, আমাকে দেখে আর লজ্জা করতে হবে না। আমি লক্ষ্য করলাম তমাল তখন আমার দিকে লোক দৃষ্টিতে তাকাচ্ছিল। তমাল সুন্দরী বৌদির কথা ফেলতে পারল না এবং আমাদের বাড়িতে থেকে গেল। আমি অজয় এবং তমালের খাবার পরিবেশন করলাম এবং ওরা আবার ঘরে গিয়ে পড়াশোনা করতে বসলো। যাই হোক, আমি আজকে রাত্রে ঝড় সামলানোর পরিশ্রম দিতে লাগলাম। এরপর আমি সব কাজ শেষ করে একটু সেজেগুজে নাইটি পরে তাদের ঘরে গেলাম আর ওদেরকে বললাম আজকে তো তোমার দাদা বাড়িতে নেই এবং একলা ঘরে ঘুমাতে আমার ভালো লাগছে না, তাই আমি আজকে এবং তোমাদের এই ঘরে ঘুমাবো। দুজনেই আমার কথা শুনে এবং হতভাগা হয়ে গেল। ওরা দুজন ভাবতেই পারছিল না ওদের ভাগ্য এত ভালো। আমি আবার বললাম আজ আমি তোমাদের দুজনের মাঝে শোবো এবং আমার দুই দেওর আমাকে আজ দুপাশ থেকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। কি গো, তোমরা পারবে না তোমাদের সুন্দরী বৌদিকে সামলাতে? দুজনের মুখ থেকে কথা বের হচ্ছিল না। বাচ্চা ছেলে মুখে মুখে বললেও তাও এখন যুবতী নারীর দিকে এগোতে তাদের সাহস হচ্ছিল না। আমি দুজনকে টেনে এনে বিছানায় শুলাম। তারপর আমি নিজেই দুজনের মাঝে শুয়ে পড়লাম। আমি আমার নাইটিটা হাঁটুর উপরে তুলে তাদের ঘাড়ের উপরে আমার হাঁটুটা দিয়ে দিলাম। অজয় খুবই ইতস্তত করছিল। তমাল নিজের ওপর আমার গায়ে ছোঁয়া পেয়ে অস্থিরতা করছিল। তারপর সাহস করে আমার গায়ে হাত বোলাতে লাগলো, কিন্তু অজয় আমার গায়ে হাত দিতে একটু ইতস্তত করছিল, তাই আমি নিজে ওর হাতটা টেনে আমার গায়ের উপরে রেখে দিলাম। অজয়ের একটু ভয় ভয় করছে, কিন্তু তমাল বেশ ফ্রি হয়ে আমার গায়ে একদম হাত বোলাচ্ছিল। যাই হোক, বুঝতে পারলাম ওদের দুজনের মনে খটকা বা অস্থিরতা এখন রয়েছে। ওদের মনে খটকা থাকলে তো খেলে মজা পাওয়া যাবে না, তাই ওদের দুজনকে ফ্রি করতে হবে। এরপর আমি ওদের বলতে লাগলাম বরের কাছে শুয়ে 3 মাস কিছু না করে রাত কাটানোর সে যে কি কষ্ট সেটা শুধু আমি জানি। তাই আমি সমস্ত লজ্জা ছেড়ে তোমাদের দুজনের কাছে এসেছি। তাই আজকে আমি তোমাদের দুজনের কাছে অনুরোধ করছি, আজকে আমাকে তোমরা খেয়ে তোমাদের মনের অনুরোধটা মিটে নাও। তখন তমাল বলল অজয়কে, দেখ অজয়, বৌদির কি কষ্ট, আয় আজকে আমরা বৌদির কষ্ট দুজনে দূর করে দিই। তমাল অজয়ের হাতটা টেনে আমার ওখানে রাখলো এবং আঙ্গুল চালাতে বলল। অজয় এত কিছু পরে একটু ইতস্তত করছিল,
তাই আমি অজয়কে বললাম, অজয় তুমি আর আমাকে লজ্জা পেও না, আমি জানি তোমাদের দুজনের কাছে আমি খুব আনন্দ পাবো। আর আমি সেদিন দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। অজয় ভাবছে হাজার হলেও আমার সে বৌদি হয়, তাই সে একটু লজ্জা পাচ্ছে। এরপর আমার নাইটিটা আমি ফেলে দিয়ে ওদের সামনে তুলে ধরলাম। এরপর তমাল আর অজয় চোখ যেন একদম ছানা বড়া হয়ে গেল, কারণ এরা এত সুন্দর মাঠ আগে কোনোদিনও দেখেনি। তাই আমার সুন্দর মাঠ দেখে ওদের চোখ একেবারে আটকে গেছে। তমাল তো সবকিছু ভুলে গিয়ে আমার ওখানে মুখ দিয়ে সে খেতে লাগলো। অসাধারণ এক সুখে আমি চটপট করতে লাগলাম, আর আমি বলতে লাগলাম, এবার কিছু তো করো, আমি আর পাচ্ছি না। এবার তমাল তার ওটা দিয়ে আমার ভিতরে চাপিয়ে দিল। সাথে সাথে আমি কুকিয়ে উঠলাম। তমাল আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আর সে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি অসহ্য যন্ত্রণায় কাঁদতে লাগলাম। আমায় দেখে বলল যে তাদের খুবই কষ্ট হচ্ছে। তমাল বলল, প্রথমবার বড় কিছু ঢুকেছে তো তাই কষ্ট হচ্ছে, এই কাজটা রিজুদার করা উচিত ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তমাল তুমি একেবারে ঠিক কথা বলছো, আমার যাই হয় হবে, আমি সহ্য করব। আমি এই দিনের জন্য কতদিন ধরে অপেক্ষা করছি। আর অজয় তুমি দেখে রাখো, কারণ এরপর তোমার পালা। সমবয়সী যুবকের কাছে একটু পর আমার খুব মজা লাগছিল। প্রথম দিকে ব্যথা কেটে গিয়েছিল, এরপর টানা 5 মিনিট সে আমাকে সুখ দিয়ে সেও নিজে সুখী হলো তমাল। এরপর আমার উপর শুয়ে সে উঠে গেল, আর আমার উপর থেকে তমাল সরে যেতেই সাথে সাথে অজয় আমার ওখানে ঝাঁপিয়ে পড়লো। তারপর তমাল বলল, অজয় বৌদিকে একটু বিশ্রাম করতে দে। কিন্তু কে শুনে কার কথা। তবে অজয় ঘষাঘষি করলো, জায়গা খুঁজে পাচ্ছিল না। তাই আমি ওকে নিজে জড়িয়ে ধরে আমার ওই ভিতরে নিয়ে নিলাম। আর অজয় রাজু হলেও বেশ জোরে জোরে কাজ চালাতে লাগলো, এবং এইভাবে সেও টানা 15 মিনিট খেললো। তারপর সে তার পানি বয়ে দিল। তারপর তারা দুই বন্ধু মিলে আমাকে পরিষ্কার করলো। পরের রাতে তমাল আবার আমাদের বাড়িতে থাকলো এবং সে আমাকে নিয়ে পুনরায় নিতে গেল। দুটো ছেলে এতদিন পরে আমার জন্য টেস্টটা মিটিয়ে দিল, এবং ওদেরকে পেয়ে আমার আর কোনো কষ্টই রইল না। এবং কিছুদিন পর স্বামী ফিরতে আমার কষ্ট শুরু হলো, কারণ রাত্রে তমাল থাকতে পারছিল না। স্বামী থাকতে অজয়ের কাছে কি করে যাব। তাই আমার সারা ঘুম আসতো না, শুধু ছটপট করতাম। এবং সারা এমন করার ফলে রিজু ক্লান্ত শরীরে ঘুমও ভেঙে যেত। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সে একেবারে চুপ করে থাকতো। এরপর একদিন মনে হয় স্বামী ব্যাপারটা বুঝলো। স্বামী আমার কষ্টটা বুঝতে পেরে গেছিল। তারপরে প্রত্যেকদিন রাতে আমাকে সে তার অজয়ের ঘরে পাঠিয়ে দিত। এরপর আমরা প্রত্যেকদিন রাতে বেশিরভাগই সুখের খেলায় মেতে উঠতাম। এখন অবশ্যই আমার আর কোনো কষ্ট নেই, কারণ টাকা আর ফাঁকা দুটোই মজাটা পাইতাছি। কারণ এত গরিব ঘরের মেয়ে হয়েও কোনোদিন এত সুখ পাবো আশা করিনি। কারণ ভাগ্যে যা লেখা থাকে তাই তো হবেই। আবার আমি আমার স্বামীকে খুব সম্মান করি, এবং তার সেবা যত্নে কোনো ত্রুটি রাখি না, কারণ যার নুন খায় তার গুণগান বলতেই হবে। বন্ধুরা, তোমরা হয়তো আমাকে খারাপ ভাবছো, কিন্তু বাধ্য হয়ে আমি এসব কাজ করি। স্বামী যদি পারতো তাহলে এই কাজটা জীবনে করতাম না। যাই হোক, বাকি জীবনটা আমার এইভাবে ভালোভাবে কাটতে লাগলো। তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের ভিডিওটা এই অবধি ছিল আজকের জন্য। আশা করি তোমরা বিনা স্কিপ না করে পুরোটা দেখেছো। আর যদি ভিডিওটা বিনা স্কিপ না করে দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগে, তাহলে এখন লাইক করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের এই ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে দেখুন।